অনেক জল্পনা কল্পনার পরে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া এবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হলো। গতকালকে এই ঘটনাটা ঘটেছে। গতকালকে যখন এই ঘটনাটা ঘটলো তখন একটু বুঝে নেওয়া দরকার যে জুলাই সনদের ভেতরে সরকার কি বলতে চাইলো, রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন কোন বিষয়ে ঐক্য হলো, জুলাই সনদটা কিভাবে লেখা হলো। জুলাই সনদ নিয়ে অনেক কথা হবে। জুলাই সনদের বাস্তবায়ন চাই এনসিপি, জামাত, তারা এই সরকারের আমলেই জুলাই সনদের বাস্তবায়ন চাই এবং বাস্তবায়নের পরে সেটার ভিত্তিতেই নির্বাচন চাই। আবার বাস্তবতা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব নয় সংসদ ছাড়া, সেই কারণে সরকার সেটা বাস্তবায়ন করতেও পারবে না। এটা নিয়ে একটা মতবিরোধ চরমে উঠছে। অনেকে বলছেন যে সেই মতবিরোধটা মূলত আগামী নির্বাচনে কে কতটুকু সুবিধা আদায় করে নিতে পারবে সেটাকে কেন্দ্র করে। গতকালকে কালের কণ্ঠ বলেছিল যে এনসিপি 30টা আসনের জন্য দর কষাকষি করছে। পরবর্তীতে দেখলাম এনসিপির নেতারা সেটার তীব্র প্রতিবাদ জানালেন। তারা বললেন যে আমরা বিক্রি হতে আসিনি, আমরা কারো কাছে বিক্রি হব না। এনসিপি বিবৃতি দিয়েও এটার প্রতিবাদ জানালো। তার মানে হচ্ছে যে এনসিপি বিএনপির সঙ্গে জোট করছে না এবং আসন ভাগাভাগির রাজনীতি তারা করবে না। আমরা দেখতে চাই নির্বাচনের একেবারে আগে পর্যন্ত, নির্বাচনের তফসিল ঘোষণার সময় দেখতে চাই যে এনসিপি তাহলে একা একা 300 আসনে নির্বাচন করে নাকি ভাগ বাটোয়ারার নির্বাচন সত্যিই করে। এখনকার কথাগুলো শুধুই মাত্র রাজনৈতিক চটকদারি কথা, সেগুলো বুঝে উঠব। কিন্তু জুলাই সনদে যে খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেয়া হলো, সেখানে সরকার কি লিখলো, কিভাবে শুরু করলো এবং জুলাই সনদে গুরুত্বপূর্ণ কি বিষয় থাকলো, কোন কোন পরিবর্তন আগামীতে সংসদে আসছে, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই সনদের কথা। জুলাই সনদের খসড়া, চূড়ান্ত খসড়া সরকার তৈরি করেছে এবং তৈরি করার পরে রাজনৈতিক দলগুলোকে দিয়েছে। এবার তাদের ফাইনাল মতামত দিবে তারা, তাদের মতামতের ভিত্তিতে এটা ঘোষণা করা হবে। সেখানে কি থাকলো, কোন কোন বিষয়, সেখানে আমরা দেখলাম যে 8টা শর্ত দেয়া হয়েছে, যে এই 8টা শর্ত রাজনৈতিক দলগুলো পালন করতে বাধ্য থাকবে। কিন্তু সেই 8টা শর্ত যে বিষয়ের ক্ষেত্রে দেয়া হলো, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনগুলো, সেই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে সেটা হচ্ছে যে একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, অর্থাৎ 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। আরেকটা পরিবর্তন যেটা হচ্ছে যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবেন না। এটা বোধহয় বিএনপি এখন পর্যন্ত মানেনি। বিএনপির সম্ভবত নোট অফ ডিসেন্ট দেয়া আছে এই ইস্যুতে। সুতরাং বিএনপি ক্ষমতায় গেলে এটা বাস্তবায়িত হবে না। গুরুত্বপূর্ণ সংস্কারের ব্যাপারগুলো, যে পয়েন্টগুলো রয়েছে, তার মধ্যে এই দুটোকেই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এছাড়া এর আগে যে সরকার বিভিন্ন সাংবিধানিক পোস্টে সরকার নিয়োগ দিত, যেমন দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশন, আইন কমিশন, এই যে কমিশনগুলো আছে সাংবিধানিক পোস্ট, সেই পোস্টগুলোকে সরকার আর প্রধানমন্ত্রীর ইচ্ছায় আর হবে না, সেটা রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে এই কাজটা করা হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে সরকার যেভাবে এর আগে সার্চ কমিটি করত, যে এত সদস্যের একটা সার্চ কমিটি করা হবে, তারা খুঁজে দেখবে, তো তারা কয়েকটা নাম রাষ্ট্রপতিকে প্রস্তাব করবে, তারপরে রাষ্ট্রপতি যাকে ইচ্ছা তাকে নিয়োগ দেবেন। এই ব্যাপারটা পরিবর্তন করে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সেখানে প্রধানমন্ত্রী থাকবেন, সংসদের স্পিকার থাকবেন, সংসদের ডেপুটি স্পিকার থাকবেন, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, বিরোধী দলীয় নেতা থাকবেন, আর যেটা থাকবেন সেটা হচ্ছে যে প্রধান বিচারপতির প্রেরিত একজন প্রতিনিধি, উনিও একজন বিচারপতি, যাকে তিনি পাঠাবেন সেই মানুষটি থাকবেন। মোট 5 সদস্যের একটা কমিটি ফিক্সড করে দেওয়া হয়েছে, যে এই সাংবিধানিক এই জায়গায় যারা বসে থাকবেন তারা 5 জন এই কমিটিতে থাকবেন এবং তারা বাছাই করবেন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার কারা হবেন। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে
রাষ্ট্রপতির সেখানেও রাষ্ট্রপতির কিন্তু জ্যেষ্ঠ বিচারপতিকেই নিয়োগ দিতে হবে। সেই ক্ষেত্রে একটা অপশন তৈরি করা হয়েছে যে অন্তত জ্যেষ্ঠ 2 জন বিচারপতির মধ্য থেকে একজনকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ করবেন। এর আগে যে জ্যেষ্ঠতা ভঙ্গ করে অনেক নিচের কাউকে এনে প্রধান বিচারপতি করার যে রেওয়াজটা ছিল সেই রেওয়াজটা থাকছে না। এছাড়া বিচার বিভাগ, পুলিশ, আইন সহ বিভিন্ন জায়গায় বেশ কিছু পরিবর্তনের ব্যাপার রয়েছে। ওইগুলো মোটা দাগে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে জুলাইয়ের যে আন্দোলন, যে অভ্যুত্থান, সেটাকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এরকম একটা টার্মস যোগ করা হয়েছে। যে 8টা শর্ত দেয়া হয়েছে, সেই 8টা শর্ত দেওয়ার আগে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে জুলাই সনদ লেখা শুরু হয়েছে যেভাবে, অর্থাৎ পটভূমিতে যা বলা হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং। এবং এটা সম্ভবত মানে এনসিপি এবং জামাত এই ভাষাটা আমার মনে হয় না যে তারা মেনে নেবে। পটভূমিতে কি বলা হচ্ছে? পটভূমিতেই বলা হয়েছে 1971 সালে স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের নীতিকে ধারণ করে যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছিল, এইটুকু পর্যন্ত মানে তারপরের অংশটুকু হচ্ছে গত 53 বছরে তা অর্জন হয়নি, সেটা যোগ করতেই পারে। কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্রের যে মূল থিম সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এই কথা দিয়ে এবং 1971 দিয়ে জুলাই ঘোষণাপত্র শুরু হয়েছে। আমি নিশ্চিত যে এই শুরুটা এনসিপি এবং জামাত মানবে না, এই শুরুটা সরকার চেঞ্জ করতে বাধ্য হবে। কারণ আমরা দেখেছি তাদের মধ্যে 71 নিয়ে এক ধরনের অ্যালার্জি রয়েছে এবং তারা 47কে বেশি ওন করতে চায়, 47 এবং 24কে অনেক বেশি প্রাধান্য দিতে চায়। 71কে অনেকটা গৌণ হিসেবে উপস্থাপন করলে এক ধরনের মনে শান্তি লাগে, সেই ব্যাপারটা আমরা দেখেছি। এই শুরুর পরে যেটা আমরা একটু সরাসরি চলে যাই, সেখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে 8টি পয়েন্ট মানে আনা হয়েছে, যে 8টি পয়েন্টে দলগুলো পরবর্তীতে এইগুলো মানতে বাধ্য থাকবে। সেখানে বলা হয়েছে জনগণের অধিকার ফিরে পাওয়া এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে হাজারো মানুষের জীবন ও রক্তদান এবং অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত সুযোগ এবং তৎপ্রেক্ষিতে জন আকাঙ্ক্ষা প্রতিফলন হিসেবে দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ও ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক বন্দোবস্তের দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ 2025-এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। অর্থাৎ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। কে বাস্তবায়ন করবে? আগামী সরকার, যারা ক্ষমতায় আসবে। 2 নম্বরে বলা হচ্ছে এই রাষ্ট্রের মালিক জনগণ, তাদের অভিপ্রায়ই সর্বোচ্চ আইন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের অভিপ্রায় প্রতিফলিত ও প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে। এমতাবস্থায় আমরা রাজনৈতিক দল ও জোটসমূহ সম্মিলিতভাবে দীর্ঘ আলোচনার মাধ্যমে যেটা বলা হচ্ছে ভিত্তিতে জনগণের অভিপ্রায়ের সুস্পষ্ট ও সর্বোচ্চ অভিব্যক্তি হিসেবে জুলাই জাতীয় সনদ 2025 প্রণয়ন করেছি। বিধায় এই সনদের সব বিধান, নীতি ও সিদ্ধান্ত বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলে সেই ক্ষেত্রে এই সনদের বিধান, প্রস্তাব, সুপারিশ প্রাধান্য পাবে। অর্থাৎ বিদ্যমান সংবিধানে যদি ভিন্ন কিছু থাকে এই সনদের বাইরে, তাহলে এই সনদকে প্রাধান্য দিতে হবে, সংবিধানকে প্রাধান্য দেওয়া যাবে না। 3 নম্বরে বলা হচ্ছে যে এই সনদের কোনো বিধান, প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যা সংক্রান্ত যে কোনো প্রশ্নের চূড়ান্ত মীমাংসার এখতিয়ার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উপরে ন্যস্ত থাকবে। ভালো কথা। 4 নম্বরে জুলাই জাতীয় সনদ 2025-এর প্রতিটি বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। অর্থাৎ ইনডেমনিটি। এই জুলাই সনদে যা কিছু হচ্ছে এটা ব্যাপারে
আদালতে প্রশ্ন তোলা যাবে না, আদালতে প্রশ্নাতীত তাদের এই সিদ্ধান্ত। এই ইনডেমনিটি দেওয়ার ক্ষমতা আদতেও আছে কিনা, কিংবা এই ইনডেমনিটি কোনো গণতান্ত্রিক দেশে থাকতে পারে কিনা, কোনো কিছু চ্যালেঞ্জ করা যাবে না, সেটাও একটা বড় বিষয়। 5 নম্বরে, জুলাই জাতীয় সনদ 2025-এ বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, এসব বিষয়ে আইন পুনর্লিখন খুব একটা গুরুত্বপূর্ণ না। 6 নম্বরে, আমরা ঐক্যমতে স্থির হয়েছি যে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের নিরবিচ্ছিন্ন সংগ্রাম ও বিশেষত 2024 সালে অভূতপূর্ব অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। অর্থাৎ জুলাইয়ের যে আন্দোলন, সরকার বিরোধী আন্দোলন, শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনটা মানে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, যেন সেই আন্দোলনের বিপক্ষে কোনো ধরনের আইনি পদক্ষেপ কেউ কোনো দিন নিতে না পারে। 7 নাম্বার, এটাও এক ধরনের ইনডেমনিটি দিতেই হবে, কারণ হচ্ছে যে যারা আন্দোলন করেছে, বিপ্লব করেছে, তাদেরকে যে কেউ এসে তো আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে চাইলেই দাঁড় করাতে পারবে। যদি সেরকম আইন করা না হয় যে দাঁড় করানো যাবে না, তাহলে কোনো না কোনো দিন তো তারা বিপদে পড়বে। সেই বিপদে যেন তারা না পড়ে, তাদের সুরক্ষার জন্যই এই ব্যবস্থাটা করা হয়েছে। 7 নম্বরে, আমরা সম্মিলিতভাবে ঘোষণা করছি যে রাষ্ট্র 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার, শহীদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথাযথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনে ব্যবস্থা নিশ্চিত করবে। গত 1 বছরেও আহতদের সুচিকিৎসা এই সরকার করতে পারেনি, সেই ব্যর্থতা কিন্তু তারা মেনে নেয়নি। 8 নম্বর, আমরা এই মর্মে একমত যে জুলাই জাতীয় সনদ 2025-এর যেসব প্রস্তাব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হবে, সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে। এটা অবশ্য এনসিপি এবং জামাতকে খুশি করার একটা পয়েন্ট, যে ব্যাপারগুলো বাস্তবায়ন করা সম্ভব নির্বাচনের আগে, সেগুলো এই সরকারই বাস্তবায়ন করবে। আর যে ব্যাপারগুলো সাংবিধানিক ব্যাপার, সংসদের ব্যাপার, সেগুলো পরবর্তী সংসদের উপরে তারা ছেড়ে দিচ্ছে। খসড়ায় বিষয়ভিত্তিক প্রস্তাবে দলগুলোর সমর্থনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। কোন বিষয়ে কতটি দল সমর্থন দিয়েছে এবং কারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারও উল্লেখ রয়েছে। অর্থাৎ এই যে খসড়া, সেই খসড়ায় স্পষ্ট করে লেখা আছে যে বিএনপি কোনটায় দ্বিমত পোষণ করেছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে, কোনটাতে এনসিপি দ্বিমত করেছে, কোনটাতে জামাত দ্বিমত করেছে। এর বাইরে আর কারো ওই গুরুত্ব থাকবে না, কারণ বাংলাদেশের প্রধান 3টি দল হচ্ছে বিএনপি, জামাত এবং এনসিপি। এটা সরকারের বিভিন্ন স্টেক হোল্ডাররা নানাভাবে প্রতিষ্ঠিত করেছেন তাদের বয়ানের মাধ্যমে। সর্বশেষ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেও আমরা একটা সাক্ষাৎকারে বলতে শুনেছি যে প্রধান 3টা দলকে নিয়ে মিটিং করা হয়েছে, সেখানে এনসিপি হচ্ছে প্রধান 3 দলের এক দল, যদিও তারা এখন পর্যন্ত নিবন্ধন পায়নি। সব মিলিয়ে জুলাই সনদের খসড়া যেটা হলো, সেটা কি দর্শক আপনার মনে হয় যে সব দল মেনে নেবে, নাকি এটা নিয়ে আর একটা ক্যাওয়াজ তৈরি হবে? এবং এটা যেহেতু বাস্তবায়ন সম্ভব নয় সংসদ ছাড়া, সেহেতু বাস্তবায়নের জন্য রাজনৈতিক চাপ, সেই কৌশলটা কতটা কাজে দেবে, নাকি এই কৌশলটা ফাঁকা বলি এবং এই কৌশলটা মূলত আগামী নির্বাচনের মানে দামদর, আগামী নির্বাচনে কতটা কে সুবিধা পাবে, কতটা আসন পাবে, কতটা আসনে ছাড় পাবে, কতটাতে কে আসন দেবে না দিয়ে ছাড় দেবে, এরকম নানান বন্দোবস্ত করার এক ধরনের কৌশল? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।